আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট এবং টিচার্স যারা রয়েছেন তাদের জন্য। অর্থাৎ আমি লাইফের কথা বলছি এই জন্যে অনেকে এই টেকনিকগুলো মানে লাইফে এইভাবে যে টেকনিক অনুযায়ী বা টেকনিক খাটিয়ে যে পড়ানো যায় বা এগুলো এই টেকনিকে যে শেখা যায় অনেকে এটা জানেন না। অনেক বছর শিক্ষকতা করেন কিন্তু এই সিস্টেমে যে পড়ানো যায় অনেকে এটা জানে না, সেই জন্য এই কথাটা বলা। আজকের টপিকসটা হলো গ্রামাটিক্যাল, অর্থাৎ ইংলিশে গ্রামাটিক্যাল যে আমাদের সেকেন্ড পার্টটা রয়েছে ইংলিশ গ্রামারের, সেটা যে কোনো ক্লাসের হোক, একদম লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত, একদম মাস্টার্স অনার্স যতগুলো আছে সব লেভেলে যত জায়গায় যেভাবে পড়ানো হয় বা যেটাই পড়ানো হয় ইংলিশে, এই টেকনিকগুলো যদি আমরা জানি তাহলে আমরা কি করতে পারবো, পড়াতে পারবো সহজে। এবং বড় বড় যে কোচিং সেন্টারগুলো আছে এই কোচিং সেন্টারগুলোতে বিভিন্ন পরীক্ষার অ্যাডমিশন টেস্ট, তারপর মেডিকেল ভর্তি পরীক্ষায়, তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা যে কোনো চাকরির পরীক্ষায়, বিভিন্ন ধরনের পরীক্ষায় এই রুলগুলো যদি কোনো স্টুডেন্ট বা টিচারের যদি জানা থাকে তাহলে সে নির্দ্বিধায় ইংলিশে শতভাগ পাস করতে পারবে, শতভাগ। যদি জানা না থাকে, কারণ এই টেকনিক অনুযায়ী কি হয়, প্রশ্নগুলো করা হয়। যদি এই টেকনিকগুলো যদি সহজে জানা থাকে তাহলে যে কোনো ইংরেজি পরীক্ষায় স্টুডেন্ট কিংবা শিক্ষার্থী বলেন বা পরীক্ষার্থী বলেন বা যে কোনো টিচার বলেন, ইজিতেই ওই পদের জন্য কি হতে পারেন, সিলেক্টেড হতে পারেন। তো সিলেক্টেড যখন হবেন তখন মানে এই জন্য বলতে হবে যে ইংলিশে যদি সিলেক্টেড হয়ে যায় তার মানে এই কৌশলগুলো, এই টেকনিকগুলো তার জন্য অত্যন্ত কি হয়েছে, হেল্পফুল হয়েছে। তো আজকে আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এখানে এমন কিছু টেকনিক আছে, একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে টেকনিকগুলো কি বা কি বলা হচ্ছে। চলো, এখানে লেখা আছে যে এই অধ্যায়ের মধ্যে ইংলিশ গ্রামার এর সকল গুরুত্বপূর্ণ নিয়ম শর্ট টেকনিকে ও সহজ ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। শুধু এই অধ্যায়টি পড়লে ইংলিশ গ্রামারের 90% সমস্যা দূর হবে। তার মানে বুঝতে পারছেন কত পার্সেন্ট, 90%। চলেন কি সেটা, যেমন রুল 1 বলা আছে, এটা হচ্ছে প্রথম রুল, একটি সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিভাবে বসবে তা মনে রাখার কৌশল হচ্ছে প্যাড। প্যাডটা কি, যেমন পিতে হচ্ছে প্রিপোজিশন আবার পজেসিভ, এতে হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর ডিতে হচ্ছে ডিটারমিনার। এই ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর যেটা রয়েছে, প্রথম লেটার যেটা রয়েছে, এই লেটারগুলো দিয়ে মূলত কি করা হয়েছে, এই প্যাড শব্দটা তৈরি করা হয়েছে, এই প্যাড শব্দটা। ঠিক আছে, যেমন প্রিপোজিশনের পি, পজেসিভের ফি, এখানে দুটো যেহেতু পি আছে একটা কমন নেওয়া হয়েছে, আর এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ দুটোর প্রথমে লেটারটা হচ্ছে এ, দুইটা থেকে একটা কমন, আর ডিটা ডিটারমিনারের প্রথমটা হচ্ছে কি ডি, তার মানে প্যাড। এখন দেখো কি বলা হচ্ছে, প্যাড এর পর একটি মাত্র শব্দ থাকলে বা বসলে সেটি অবশ্যই কি হবে, নাউন হবে। এটা অনেকে বুঝে নাই, অনেকে আছে বুঝে নাই। তো মানে যাদের গ্রামাটিক্যাল ইংলিশ কনসেপ্টটা যাদের ভালো আছে তারা কিন্তু ইজিতে বুঝে গেছে। প্যাডের পর একটি মাত্র শব্দ বসলে সেটি অবশ্যই কি হবে, নাউন হবে। ভালো করে বুঝো, এই যে প্যাডের পর বলতে পিটা কি, প্রিপোজিশন বা পজেসিভ, তার মানে এই পজেসিভ কিংবা প্রিপোজিশনের পর অথবা আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভের পর অথবা ডিটারমিনারের পর
এই পাঁচটা শব্দ দিয়ে পাঁচ ধরনের কি প্রকার বোঝাচ্ছে, অর্থাৎ গ্রামারের পাঁচটা অংশের নির্দেশনা দেওয়া হচ্ছে এই পাঁচটা ওয়ার্ড দিয়ে, একটা প্রিপোজিশনের, একটা পজেসিভের, একটা আর্টিকেলের, একটা অ্যাডজেক্টিভের, একটা ডিটারমিনারের। তার মানে পাঁচটা অধ্যায়ের পাঁচটা টপিকের নাম এখানে দেওয়া হয়েছে। এই পাঁচটা টপিকের পরে, অর্থাৎ এই পাঁচটার ভিতর যে কোনো একটা যদি থাকে কোনো সেন্টেন্সে বা কোনো লেখায়, তাহলে ওই শব্দের পরে বলছে, ওই শব্দটার পরে অবশ্যই কি বসবে? নাউন বসবে, অবশ্যই নাউন বসবে। ক্লিয়ার? এরপর আসো, যদি দুটো শব্দ থাকে, এখানে বলছে একটি মাত্র শব্দ, একটি মাত্র শব্দ থাকলে এই শব্দগুলোর পরে যে শব্দটা থাকবে সেটা কি হবে? নাউন হবে। আর যদি দুটো শব্দ থাকে তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, মানে এই শব্দটার প্রথমটা হবে, পরেরটা হবে অ্যাডজেক্টিভ, এর পরেরটা হবে নাউন। ক্লিয়ার? এরপরে যদি তিনটা শব্দ থাকে এই শব্দগুলোর পরে, যদি তিনটা থাকে, তাহলে আমি যদি এভাবে হিসেব করি, এই যে নিচে দেওয়া আছে, প্যাডের পরের শব্দটা যদি থাকে সেটা একটা থাকলে কি? নাউন। যদি দুটো থাকে, সংক্ষেপে বলে দিচ্ছি, যদি দুটো থাকে তাহলে প্রথমটা কি? নাউন, দ্বিতীয়টা কি? অ্যাডজেক্টিভ। মানে এদিক থেকে কি করতে হবে? আমাকে 1 2 হিসেব করতে হবে, 1 2 3। তাহলে এটা হচ্ছে কি? 1, এখানে একটা শব্দ, এটা 1 হবে। তারপর এখানে দুইটা শব্দ, তার মানে এটা 1, এটা 2। তারপরে এখানে তিনটা শব্দ, তার মানে এটা 1, এটা 2, এটা 3। ক্লিয়ার? এখন এই বিষয়টা যে বুঝতে পারছে সে অবশ্যই জিনিসটা এটাও চাচ্ছে যে একটা প্র্যাকটিক্যালে কিভাবে আমি বুঝিয়ে দিতে পারি একটা সেন্টেন্স দিয়ে। হ্যাঁ, বুঝিয়ে দিব। দেখো 3 নাম্বারটা একটু বলে দিই। যেমন বললাম যে যদি দুটো শব্দ থাকে তাহলে প্রথমটা হবে নাউন, এর পরেরটা হবে, মানে এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। যদি তিনটা শব্দ থাকে, 1 2 3, তার মানে এদিক থেকে এক হিসাব করবে। এই এক হিসাব করলে প্রথমটা হবে নাউন, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হবে অ্যাডভার্ব। তৃতীয়টা কি হবে? তৃতীয়টা অ্যাডভার্ব। এতটুকু মনে রাখতে হবে। এরপর দেখো, এখন পাশাপাশি এটা একটু দেখিয়ে দিই যে সাম ডিটারমিনার্স, অর্থাৎ ডিটারমিনার্সগুলো কি হতে পারে। এই ডিটারমিনার্সগুলো যে থাকবে, ডিটারমিনার্সের পরে নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে, তাহলে ডিটারমিনার্সগুলো কি কি? যেমন এ, অ্যান, দি, এনি, মেনি, মাচ, পিউ, ফিওর, লিডল, লেস, অল, অ্যানাদার, ইচ, এভরি, আইদার, নো, নেদার, দিস, দ্যাট, দ্যাস, দোস, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, আ লট অফ, লটস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এটসেট্রা। অর্থাৎ আরও রয়েছে। অর্থাৎ বেশি কমন হচ্ছে এই শব্দগুলো, এগুলো প্রত্যেকটাই ডিটারমিনার্স। এই শব্দগুলোর ভিতরে কোনো একটা শব্দ যদি থাকে, তাহলে একটা যদি থাকে, এই শব্দগুলোর পরে যদি একটা থাকে সেটা নাউন, যদি দুইটা থাকে তাহলে সেটা প্রথমটার, এটা যদি 1 ধরি তাহলে এটার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের আগেরটা হবে কি? অ্যাডভার্ব। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে তুমি ইজিতে যে কোনো সেন্টেন্সের কি করতে পারবে, মানে কোনটা কি শব্দ, কোনটা পার্ট অফ স্পিচের কোন অংশে পড়ে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি দিই, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস। এখানে বার্ডস শব্দের অর্থ হচ্ছে আমতা আমতা করা। কি করা? আমতা আমতা করা। একটু ব্যাখ্যাটা দেখি। এ বাক্যে বার্ডস ওয়ার্ডটি নাউন, বার্ডস ওয়ার্ডটি নাউন, কারণ
তার ডিটারমিনার নো এর পরে বসেছে। ডিটারমিনার কি? নো। এর নোটা হচ্ছে কি? ডিটারমিনার। দেখেছো আমাদের এখানে নো আছে না? ডিটারমিনার নো এর পরে কি বসেছে? বার্ডস বসেছে। তার মানে এই ডিটারমিনারের পরে যদি একটা শব্দ বসে, এখানে কয়টা শব্দ? একটা। তো একটা শব্দ বসে সেটা কি? নাউন। ঠিক আছে, নাউন। ক্লিয়ার? ওকে। এরপর বসেছে, বলা হয়েছে যে বাক্যটির অর্থ হলো আমার কাছে কিন্তু কিন্তু করো না, অথবা আমার কাছে আমতা আমতা করো না। বাট মি নো বার্ডস। আমার কাছে কিন্তু কিন্তু করো না, অথবা আমার কাছে আমতা আমতা করো না। ঠিক আছে, যে অনেকে কথা বলার সময় কি বলে, ও জানার উপরে আল্লাহ জানে, এই বিষয়টা এমন আর কি। তো এই জন্য বলা হচ্ছে আমার কাছে কিন্তু কিন্তু করো না, অর্থাৎ কথায় যদি আটকে যায় তখন আমতা আমতা করে, বা কিন্তু কিন্তু কিন্তু। অনেক সময় দেখা গেছে যে মিথ্যে কথা মুখ দিয়ে বের হতে চায় না, এখন সত্যি কথা বলতে গেলে আবার অনেকের মুখে কি আটকে যায়। তো কারণ সে তো কখনো সত্যি কথা বলে না, আজীবন মিথ্যা কথাই বলে আসছে, এরকম আর কি। এরপরে আরেকটা সেন্টেন্স, যেমন লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। এখন দেখো আমি সংক্ষেপে বুঝিয়ে দিই। এই সেন্টেন্সটায় আন্ডারলাইন করা শব্দটি কোনটা? আন্ডারলাইন করা হচ্ছে ওয়াকিং। ওয়াকিংটা কি করা? আন্ডারলাইন করা। ওয়াকিং একটি অ্যাডজেক্টিভ। কিভাবে? এখানে আর্টিকেল এর দুটি, আর্টিকেলের পর দুটি কি হয়েছে? ওয়ার্ড বসেছে। আর্টিকেল কি? এ। আর্টিকেলটা কি? এ। তারপরে এ যদি আর্টিকেল হয় তার মানে এটা একটা ডিটারমিনার, মানে সবগুলোর নাম হচ্ছে ডিটারমিনার। এখন তো ডিটারমিনারের এটা হচ্ছে কি? আর্টিকেল। এখন আর্টিকেলের পরে বললো যে একটা শব্দ হলে নাউন হবে, আর দুইটা শব্দ হলে কি হবে? তার মানে এদিক থেকে যদি আমি হিসেব করি তাহলে এটা হচ্ছে কি? নাউন, আর এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এতে বলা আছে আ ওয়াকিং শ্যাডো। আ ওয়াকিং শ্যাডো, তাই শেষের শ্যাডো হচ্ছে নাউন, তার পূর্বের ওয়াকিং হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দিই। ওকে, দেখো হি লিভস ইন ঢাকা সিটি। তার মানে এখানে আন্ডারলাইন করা কোনটা? ঢাকা সিটি। আনসারটা কি? ঢাকা সিটিটা কি এখানে যদি প্রশ্ন করা হয়? অ্যাডজেক্টিভ। কিভাবে? এই যে এখানে কি হলো? ইনটা কি? ইনটা কি? কেউ কমেন্টস করে বলো ইনটা কি? এখানে দেখো এই সেন্টেন্সে আন্ডারলাইন করা ওয়ার্ড ঢাকা একটি অ্যাডজেক্টিভ, এটা বুঝলাম, কেননা প্রিপোজিশনের পর দুটি শব্দ বসেছে। তো ইনটা কি তাহলে? একটা ডিটারমিনার। একদিকে প্রিপোজিশন নাম, যদিও প্রিপোজিশন কিন্তু সবগুলোর নাম কি? ডিটারমিনার। তো ডিটারমিনার পরে কয়টা শব্দ? ঢাকা একটা, সিটি একটা। তার মানে সিটিটা হচ্ছে কি? একটা নাউন, তার আগেরটা কি? একটা অ্যাডজেক্টিভ। কিন্তু অনেকে বলবে ঢাকাটা একটা নাউন, এটা তো একটা নাম, তাও আবার প্রথম অক্ষর কি? প্রথম লেটারটা কি? বড় হাতের, তার মানে পার্সোনাল নাউন, প্রপার নাউন। ঠিক আছে না? এভাবে হিসাব করবে, এভাবে করে মানে পরীক্ষার খাতায় দাগিয়ে ফেলবে। এখানে একটি মানে হজবরল শুরু করবে, বাসায় এসে বলবে যে না আমার সবগুলো 100 কমন, কিন্তু আসলে যে এখানে একটা কিন্তু আছে সেটা আর খেয়াল করা নাই। এই রুলটা যদি জানা থাকে তাহলে যে কোনো পরীক্ষা কি তুমি ভালো করে অ্যান্সার করে আসতে পারবে। এই মানে ক্যাটাগরি যদি নাউন আইডেন্টিফাই করার জন্য বলে, অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার জন্য বলে, বা অ্যাডভার্ব আইডেন্টিফাই করার জন্য বলে, আবার যদি এটাও বলে যে এখানে ডিটারমিনার কোনটা সেটাও যদি তুমি জানো তাহলে এইভাবে তুমি অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবে। তাহলে এখানে দুইটার ভিতর সিটিটা কি? নাউন, আর ঢাকাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ করিয়ে দিই। দেখো এখানে হি ইজ আ ভেরি গুড বয়। তার মানে ভেরিটা হচ্ছে কি? আন্ডারলাইন করা। এটা আমাদেরকে বলছে যে এখানে ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে? কারণ এটা হচ্ছে কি? আর্টিকেল, অন্যদিকে কি? ডিটারমিনার। ডিটারমিনারের পর কয়টা শব্দ? এই যে 1 2 3। তার মানে বয়টা হচ্ছে কি? নাউন, আর গুডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ।
আর ভেরিটা কি অ্যাডভার্ব, তার মানে আমি তো বলে দিয়েছি ডিটারমিনারের পর যদি তিনটা শব্দ বসে, প্রথমটা হবে কি নাউন, দ্বিতীয়টা হবে কি অ্যাডজেটিভ, আর তৃতীয়টা হবে কি অ্যাডভার্ব। ওই ডান দিক থেকে কি করতে হবে, সবসময় হিসাব করতে হবে। ওকে, এই সিস্টেমটা আছে। কোন সিস্টেম? এই যে আমরা আরেকটু এখানে তোমাদেরকে হাইলাইট করলাম। কোনটা? এই আর্টিকেল যেটা আছে, এই যদি ধরি ডিটারমিনার পরে কয়টা শব্দ? 1 2 3। তো এটা কি হবে? এটা এটা তোমরাই বলো। শেষ একটা এক্সাম্পল দেখাচ্ছি। ইট ইজ ইউর গো, এবার তোমার পালা। ইট ইজ ইউর গো, এবার তোমার পালা। এখানে গো একটি নাউন, কারণ তা পজেসিভ ইউর এর পর বসেছে। এরপর কি বসেছে? তার পজেসিভ ইউর যে বসেছে, পজেসিভ প্রোনাউন এটা। তো পজেসিভ প্রোনাউনটা কি? ইউ। তো ইউর পরে কি বসেছে? গো। তো গো তো একটা ভার্ব, গো তো একটা ভার্ব, এখানে নাউন কেন হলো? এটা তোমরা কমেন্টসে জানাও। তাহলে এইভাবে মজার মজার টেকনিক গ্রামাটিক্যাল এর জন্য বা পরীক্ষার জন্য নতুন নতুন টেকনিকগুলো যদি পাও অল্পতে, যাতে তুমি অ্যান্সার করতে পারো খুব অল্প সময়ের ভিতরে, তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা তোমার ক্লাসমেট কিংবা তোমার কলিগ যারা আছে পরীক্ষার্থী, বিভিন্ন সরকারি বা অ্যাডমিশন টেস্ট দিবে, তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব।